খাট থেকে নামতে গিয়ে থেমে গেল। মশারির বাইরে অন্ধকারটা যেন কেমন, মনে হচ্ছে যেন সারা ঘর জুড়ে ঘন কালো অন্ধকারটা তালগোল পাকাচ্ছে, একটা কোনো রকম অবয়ব নেবার চেষ্টা করছে। অথচ তার ভেতর দিয়ে জানলা দিয়ে আসা চাঁদের আলো ভালোই দেখা যাচ্ছে। এর মধ্যে পারমিতাও উঠে বসেছে, বলল, কি হচ্ছে ওটা? আপনারা প্রথম পর্বে শুনেছিলেন কেমন করে পুরঞ্জয় আর পারমিতা ধীরে ধীরে জড়িয়ে পড়ছিল এক অজানা অদৃশ্য শক্তির ফাঁদে। তারপর মনে হচ্ছে যেন তোমার কেমিস্ট্রি ল্যাবে বিকারের ভেতর কোনো কেমিক্যাল রিয়াকশন চলছে। দাও তো তোমার টর্চটা, আলো জ্বেলে দেখি কি হচ্ছে। হঠাৎ কেমিক্যাল রিয়াকশনের ভেতর থেকে একটা ক্ষীণ কণ্ঠস্বর শোনা গেল, যেন অনেক দূর থেকে কেউ বলছে, খবরদার, আলো জ্বালবে না বলছি। কেন জ্বালবো না কেন? আপনি কে মশাই, আমাকে অর্ডার করছেন? আপনি কি প্রেতাত্মা, যাকে বলে ভূত? হ্যাঁ, তা বলতে পারো, তবে আমি এ বাড়ির মালিক, ঈশ্বর পুরুষোত্তম মজুমদার। আজ্ঞে না, আপনি কোনো মানধাতার আমলে হয়তো ছিলেন, কিন্তু এখন এ বাড়ির মালিক আমি, শ্রী পুরঞ্জয় সরকার। এক গাদা করকরের টাকা দিয়ে রমেনবাবুর কাছ থেকে কিনেছি মশাই। এখন এই বাড়ি আমার, এই ঘর আমার, দরজা, জানালা, মেঝের টালি, দেওয়ালের টিকটিকি বা খাটের নিচের আরশোলা সব আমার। কণ্ঠস্বর এবার বেশ একটু উচ্চতর গ্রামে উঠল। চুপ, বেশি কথা বললে তোর ঘাড় মুটকে রক্ত খাবো, বলে দিলাম। বাজে বকবেন না তো মশাই, ঘাড় মটকালেই হলো। ওই তো কুচকুচে কালো ধোঁয়ার মতো শরীর, ওই দিয়ে একজন অনিচ্ছুক প্রাপ্তবয়স্ক পুরুষের ঘাড় মটকাবেন? পাগল নাকি? ঘাড় মটকাতে গেলে কত পিএসআই প্রেসার জেনারেট করতে হয় তা জানেন? আপনার ধোঁয়াটে শরীরের তার সিকিরিও আসবে না। আগে গায়ে গত্তি লাগান, তারপর ঘাড়টার মটকানোর কথা ভাববেন। রক্ত খেলে তো ডিসপেন্সায় দ্বিতীয়বার মরবেন, তার চেয়ে একটু শক্ত কিছু খান, তাহলে গতি লাগবে। অমন তালগোল পাকাতে হবে না। এই যেমন ধরুন খিচুড়ি, হুনি খিচুড়ি নয়, সেটা সইতে পারবেন না। ধরুন শঙ্কটার খিচুড়ি খেয়েছেন কোনোদিন? জানি জানি, তোমার গিন্নি পরশু রাত্রে রেঁধেছিলেন, গন্ধটা বেশ ভালোই বেরিয়েছিল। আর সেই সঙ্গে ভেটকি মাছের পাতুরিটা, সেটার কথাও বলুন। হ্যাঁ, সেটাও বেশ ভালো। সত্যি বড় ভালো রাঁধে আমার গিন্নি, কিন্তু দুঃখের কথা কি জানেন, রাঁধবে কিন্তু আমাকে খেতে দেবে না। তা সে কোনো গিন্নি তার কর্তাকে খেতে দেয় না? আমার গিন্নিও দিত না, তবে কাল রাতে তো দেখলুম তুমি দিব্যি গপ গপ আলুর দম আর মৌরলা মাছের ঝাল দিয়ে গুচ্ছের লুচি সাঁটালে। কোথায় আপনি গুচ্ছের লুচি দেখলেন? মাত্র 16টা, তার বেশি কিছুতেই দিল না। আপনিই বলুন, 16টা লুচিতে হয় কখনো? বলো কি, মোটে 16টা? আমার তো চাখতেই গোটা 20 লাগতো। সত্যি বৌমা, ছেলেটাকে একটু ভালো করে খেতে টেতে দাও, সারাদিন পরিশ্রম করে, দুটো না খেলে শরীর টিকবে কেন? পারমিতা কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই হঠাৎ রেগে গেলেন পুরুষোত্তম। গলা চড়িয়ে বললেন, আরে মেলোজা, তখন থেকে বাজে বকবক করে ছেলেটাকে আমার আসল কথাটাই বলতে দিচ্ছে না। কি আপনার আসল কথা? আসল কথাটা হলো, তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও, এখানে তোমাদের থাকা হবে না। কেন হবে না? কারণ আমরা তোমাদের সঙ্গে থাকতে পারি না। অশরীরী আর শরীরী কখনো একসঙ্গে থাকতে পারে না। কেন পারবেন না? ওসব মানধাতার আমলের ধারণা। এই তো ধরুন না, কিছুদিন আগেও আপনি আমাদের মতোই ছিলেন, আবার কিছুদিন পরে আমরাও আপনাদের মতোই হয়ে যাব। তাহলে অসুবিধাটা কোথায়? সামান্য তফাৎ। তার চেয়ে চলুন আমরা রোজ সন্ধেবেলা জমিয়ে আড্ডা মারি, আপনাকে বা আমাদের আর একা একা থাকতে হবে না। রোজ রাত্রে একসঙ্গে খেতে বসবো, আমরা খাবো, আপনারাও ঘ্রাণে না অর্ধভোজনা হয়ে যাবেন।
ঠিক বলেছ, তোমার গিন্নি আর ভয় পাবে না তো? ওই শুনুন, আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়ে গেলেন। প্রাণবাজার গ্রামের জনতার চিত্তে আর শান্তি নেই। কেউ স্তম্ভিত, কেউ চিন্তিত, কেউ বিমর্ষ, কেউ উদ্বিগ্ন, আবার কেউ অসন্তুষ্ট। ব্যাপারটা কি হচ্ছে? সরকার পরিবার দিব্যি বহাল তবিয়াত মজুমদার বাড়িতে টিকে আছে, কোনো হেলদোল নেই। বাড়ি সারানো হচ্ছে, কলি ফেরানো হচ্ছে। পুরঞ্জয় ছোড়া বউকে মোটর সাইকেলের পেছনে বসিয়ে রোজ রহিমগঞ্জে নয়তো গুশপড়ায় যাচ্ছে আসছে। বাজারে দেখা হলে হেসে কথা বলছে। এরকম তো হবার কথা ছিল না। ভূত বলে নাকি কিছু নেই, সব কুসংস্কার। তবে কি এতগুলো লোক যারা এই ছোকরার আগে এলো গেল, তারা সব গাধা? রমেন উকিলের মতো ঘোরের লোকও অশিক্ষিত লোকেদের মতো কুসংস্কারে আচ্ছন্ন? আসলে মজুমদার বাড়ি প্রাণবাজারের একটা গর্ব বা অহংকারের বস্তু। 100 বছর ধরে দেশ বিদেশের লোক মজুমদার বাড়ির নাম এক ডাকে চেনে। হানা বাড়ি তো প্রাণবাজারের মজুমদার বাড়ি। এই বাড়িতে কেউ টিকতে পারে না। কত দুঃসাহসী লোক রাত কাটাতে থেকেছে এখানে, কেউ সাহস দেখাতে, কেউ ও বাড়িতে লুকোনো বিশাল গুপ্তধন খুঁজতে। তারা সকলে ভোরের আলো ফুটবার আগেই বাপরে মারে বলে চেঁচাতে চেঁচাতে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গেছে। আজ যদি সেই বাড়িতে কেউ দিনের পর দিন মহানন্দে বাস করে, তাহলে সেটা প্রাণবাজারের লোকেদের অপমান নয়? তাদের এত বছরে গড়ে ওঠা মান সম্মান ধুলোয় গড়াগড়ি গেল না? কেউ বলল, আসলে ওই পুরঞ্জয় আর তার সঙ্গপাঙ্গরা ভয়ঙ্কর ক্রিমিনাল, ওরা ভূতের চেয়েও মারাত্মক। তাই ওরা ভূতের ভয় করে না। ওখানে নিশ্চয়ই কোনো অসামাজিক কাজকর্ম চলছে। আমাদের পুলিশে খবর দিতে হবে। কিন্তু তা কি করে হবে? কত মহা খুনি, ডাকাত, বিপ্লবী জেলের পাঁচিল টপকে পালিয়ে এসে এ বাড়িতে লুকিয়ে থাকতে গেছে। তাদের প্রত্যেকেই সেই রাতে ছুটতে ছুটতে গিয়ে সেই জেলের পাঁচিল টপকে ভিতরে ঢুকে গেছে। কেউ কেউ তো হাত ফেল করে ওখানেই ফিনিস। কিচ্ছু করবার নেই। কাজেই প্রাণবাজার শুদ্ধ লোক বিষণ্ণ বিমর্ষ হয়ে দিন কাটাচ্ছে। একদিন পুরঞ্জয় বলল, আচ্ছা মজুমদার মশাই, যারা মারা গেছেন তারা সকলেই ভূত নয়, কেউ কেউ ভূত কেন? সকলের কথা বলতে পারবো না বাবা, আমার নিজের কথাটা বলতে পারি। আমার ভেতরে একটা প্রবল অপরাধবোধ আছে। যতদিন পর্যন্ত না তার থেকে মুক্তি পাবো, ততদিন আমাকে বোধ হয় এভাবেই থাকতে হবে। প্রবল অপরাধ বোধ? কেন? কি করেছিলেন আপনি? মানে আপনার যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলবার কোনো দরকার নেই। না, আমার আবার অসুবিধে কি? আমি এখন সব সুবিধের অসুবিধেরই বাইরে। আমি যা করেছিলাম তা হলো দুজন নিতান্ত নিরপরাধ স্ত্রীলোকে ভয়ঙ্কর অকাল মৃত্যু ঘটিয়েছিল। কি সর্বনাশ! এরকম করতে গেলেন কেন? কি আর বলবো রে মা, সবই গেরোর ফের। আমার বাবা ঈশ্বর হরিশ্চন্দ্র রায় সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ সৈন্যবাহিনীর কমিশারিয়েটের কাজ করতেন। সৈন্যবাহিনীর খাবার দাবার, জামা কাপড়, কাগজপত্র ইত্যাদি জোগাড় করে স্টেরে ঢোকানো তার কাজ ছিল। তোমরা তো জানো নিশ্চয়ই যে বাংলা সিপাহী বিদ্রোহকে একেবারেই ভালো চোখে দেখেনি। হরিশ মুখার্জি তো তার কাগজের বেশ করা ভাষার তার বিরোধিতা করেছিলেন। হরিশঙ্কর ব্রিটিশদের কিন্তু আপ্রাণ সেবা করতেন, আর তারাও তাদের হাসিকে খুব বিশ্বাস করতো আর ভালোবাসতো। এই সুযোগে তিনি তলায় তলায় প্রচুর টাকা করেছিলেন। হ্যাঁ, বলেন কি? হ্যাঁ, তাই অত্যন্ত বুদ্ধিমান লোক ছিলেন। 90 বছর বয়সে 1907 সালে মারা যান। তার কীর্তিকলাপ কেউ ধরতে পারেনি, বরং রায় সাহেবের খ্যাত পেয়েছিলেন ইংরেজ সরকারের কাছে। সমস্ত টাকা গিয়ে গয়না গিন্নি কিনেছিলেন। তবে নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, অসামাজিক কাজ কিছু করেননি। পাপস্থাপনের জন্যই হয়তো অনেক দান ধ্যান করেছেন। 1865 কি 66 প্রাণবাজারের এই বাড়িটা বানিয়ে
সেখানে ধনরত্ন লুকিয়ে ফেললেন। প্রাণবাজার তখন গভীর জঙ্গলে ঘেরা নিতান্তই একটা ছোট দরিদ্র গ্রাম, কাজেই কেউ কোনো সন্দেহ করেনি। অর্থ মনর্থম। ঠিক বলেছেন, সেই অনর্থ নিয়ে এলুম আমি। ভাবো, বাবা যখন মারা যান তখন আমার বয়সে প্রায় 65। আমার ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, তাদের সকলেই কৃতি কলকাতায় থাকে। এক ছেলে নামকরা হোমিওপ্যাথি ডাক্তার, আর অন্য ছেলে সংস্কৃত কলেজে দর্শনের অধ্যাপক। 3 জামাই প্রতিষ্ঠিত, তাদের ঘরে ছেলেপুলেও এসে গেছে। ঠিক এই সময় আমার মতিভ্রম ঘটল। আশ্চর্য। তাই বটে, কলকাতায় গিয়েছিলাম এক বন্ধুর বাড়িতে। সে তখন যাচ্ছিল গঙ্গার ধারে পেনেরিতে এক বাগান বাড়িতে। সেখানে লখনৌয়ের বিখ্যাত বাইজি তানভীর জানের গান হবে। আমাকেও নিয়ে গেল। আমিও গানটা তেমন বুঝি না, কিন্তু তানভীরকে দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। আমি তার সঙ্গে দেখা করলাম, তার পেছনে পেছনে লখনৌ পর্যন্ত চলে গেল। সেও আমাকে খেলাতে লাগলো। জলের মতন টাকা খরচা হয়ে যেতে লাগলো। শেষ পর্যন্ত তাকে বিয়ের প্রস্তাবটা দিয়েই দিল। মনে হচ্ছিল তানভীরকে ছাড়া আমি বাঁচব না। সে হেসে উড়িয়ে দিল, বলল সেটা হতেই পারে না, কারণ আমার বাড়িতে বউ বাচ্চা আছে। ও বাবা, নিজে একেবারে অন্ধ রাহুর মতো প্রেম। বিশ্ব চরাচর জীবন যৌবন সব হাপিস। আহা, বুঝছো না, আমার তখন পাগলের মতন অবস্থা। তানভীরকে বললাম আমি মুসলমান ধর্মগ্রহণ করব, বউকে পানবাজারে রেখে দেব, আর চৌরঙ্গিতে একটা বাড়ি কিনে সেখানে দুজনে থাকব। আমার কথা শুনে তানভীর যা বলল তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আর আমি যে কোথায় নেমে যাচ্ছি সেই সত্যটা বিদ্যুতের চোখ ঝলসানোর আলোর মতন আমার সামনে প্রকাশিত হলো। কি বললো কি তানভীর? বললো তানভীর? তুমি কি একটা পুরুষ মানুষ? আমি তোমার উপর নির্ভর করবো কি করে? আজ আমার রূপ দেখে তুমি তোমার স্ত্রী ছেলে মেয়েকে ত্যাগ করেছো, তোমার পিতৃ পিতা হয়ে ধর্ম ত্যাগ করেছো। কাল যদি আমার রূপ কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন আরো একজন সুন্দরী মেয়েকে দেখে আমাকে যে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে না, তার কি কোনো স্থিরতা আছে? তুমি চলে যাও, আর কোনো দিন এসো না। সাবাস তানভি ভাই। না তানভি ভাই, পুরঞ্জয় চোখ পাকিয়ে বলল, চুপ করো, বাকিটা শুনতে দাও। এদিকে আমার সেই বন্ধু তখন দেখলো যে ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তখন সে পানবাজারে গিয়ে সরস্বতীকে, মানে আমার স্ত্রীকে, সব কথা জানালো। এটা অবশ্য আমি পরে জানতে পেরেছি। আমি তখন লখনৌতে তোলে তোলে বাড়ি ফিরলুম। দেখি এই উঠোনে আমার ছেলেমেয়েরা সপরিবারে বসে রয়েছে। আমি ঢুকতেই তারা আমাকে যে ভয়ঙ্কর দুঃসংবাদ শোনালো তাতে আমি মাথা ঘুরে পড়ে গেলুম। সংবাদটি হলো, কিছুদিন আগে সরস্বতী আমাদের বড় ছেলেকে একটা চিঠি লিখে বাড়ির একজন কাজের লোককে ডেকে সেটা তাকে দিতে বলে সন্ধে নাগাদ বন্ধুর বাড়ি যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে যান, আর ফিরে আসেনি। সেই চিঠিতে লেখা ছিল, আমি মৃত্যুবরণ করিতে চললাম, আমার মৃত্যুর জন্য কেহ দায়ী নয়। কি সর্বনাশ! চিঠি পেয়ে আমার ছেলেমেয়েরা পানবাজারে চলে আসে, আর এসেই মাকে খুঁজতে বেরিয়ে খবর পায় যে একটি রাখাল ছেলে আগের দিন খুব ভোরে পশ্চিমপাড়ার জঙ্গলে একটা বটগাছের ডাল থেকে গলায় দড়ি দেওয়া একজন পাকা চুল বুড়িকে ঝুলতে দেখে। তার গায়ের রং খুব ফর্সা, আর গায়ে অনেক গয়না। সে দৌড়ে পানবাজারে ফিরে এসে সকলকে খবর দেয়। পুলিশও খবর দেওয়া হয়, কিন্তু সবাই যখন পশ্চিমপাড়ার জঙ্গলে পৌঁছায় তখন দেখা যায় সেই বটগাছের ডাল থেকে দড়িটা ঝুলছে ঠিকই, তবে তার তলায় কাটা। তার মানে গ্রামের লোকজন আসবার আগে অন্য একটা দল ওখান দিয়ে যাচ্ছিল। তারা গয়নার লোভ সামলাতে না পেরে দড়ি কেটে মৃতদেহ নামিয়ে নেয়। তারপর কি হয়েছিল সেটা আর বের করা হয়নি। কি অদ্ভুত কাহিনী। আচ্ছা, এটা তো গেল একটা অকাল মৃত্যু, অন্যটা? আমার সমস্ত রাগ গিয়ে পড়ল তানভীরের উপর। আমার উত্তপ্ত মস্তিষ্কে তখন বিচার করার মতন ক্ষমতা ছিল না যে সে এই ঘটনার জন্য কোনো মতেই দায়ী নয়। একমাত্র দায়ী আমি।
বাবার রিভলভারটা বের করে চলে গেলুম লখনৌ। সেখানে তানভীরের বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে তাকে ঘুমন্ত অবস্থায় গুলি করে মারলুম। সকলে চোখ এড়িয়ে ফিরে এলুম পানবাজারে। এসেই কবরের রিভলভারটা ঠেকিয়ে গুলি চালালুম। জানতুম অপঘাতে মৃত্যু হলে সাধ্য হয় না, আত্মার শান্তির জন্য শান্তি ব্যবস্থায়ন হয়, ছেলেরা করেছিল। কিন্তু আমার মুক্তি হলো না। সরস্বতীর জন্যেও হয়েছিল, কিন্তু তারও মুক্তি হয়নি, সেটা আমি অনুভব করতে পারি। কিভাবে তা বলতে পারবো না। আমি যদি তার মর্যাদা পেতুম তাহলে হয়তো আমাদের দুজনেরই মুক্তি হতো। আপনার কেন হলো না সেটা বুঝি, কিন্তু আপনার স্ত্রীর হলো না কেন? নিশ্চয়ই তারও একটা অপরাধবোধ আছে। স্বামীর বন্ধুর কাছে খবর পেয়েই ঝোঁকের মাথায় আত্মহত্যা করে বসা এটা কোনো কাজের কথা নয়। নিদেন পক্ষে একটা মুখোমুখি আলোচনা করা দরকার ছিল। হ্যাঁ, সেটা হতে পারে। আচ্ছা, আপনার স্ত্রীর যদি মুক্তি না হয়ে থাকে তবে তো তাকে জিজ্ঞেস করলেই হয়। যোগাযোগ করবার চেষ্টা করেছিলাম, পারিনি। বেশ, তাহলে তিনি কোথায় আছেন সেটা বার করা দরকার। আমার মনে হয় আপনার ছেলেরা যদি পশ্চিম পাড়ার জঙ্গলটা ভালো করে খুঁজতো তবে হয়তো তার মৃতদেহটা পেয়ে যেত। তিনি তার ধারে কাছেই কোথাও আছেন হয়তো। আমার ছেলেরা শুধু নয়, গ্রামের লোকজন, পুলিশের লোকেরাও সকলেই তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও পায়নি। সরস্বতীর দেহ বা শেষ আজ কোথায় আছে তা কি প্রায় 60 বছর বাদে বের করা যেতে পারে? হয়তো পারে। একটু ভেবে দেখা যাক, সেই দিন খুব ভোরে পশ্চিমপাড়ার জঙ্গলে কি ঘটে থাকতে পারে। এত ভোরে কিছু লোক জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। কোথায় যাচ্ছিল? গদাধরের মন্দিরে হতে পারে, বিখ্যাত তীর্থক্ষেত্র, নাম শুনেছেন অবশ্যই। এই রাস্তাটা বর্তমান স্টেশনের কাছে থেকে শুরু হয়ে পশ্চিম পাড়ার জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে মন্দিরে হয়ে হবিবপুরে শেষ হয়েছে। হবিবপুর সেই সময় জিটি রোডের পাশে একটা ছোট গ্রাম ছিল। সে যুগে এই রাস্তায় বাস চলতো না, লোক হেঁটেই যাতায়াত করত। না, লোকগুলো গদাধরের তীর্থযাত্রী ছিল না, তারা ছিল বোধহয় হবিবপুরের ব্যাপারী। সকালের বাজার নিয়ে বর্ধমানে যাচ্ছিল। যদি তীর্থযাত্রী হতো তাহলে আশা করা যায় যে তারা শোরগোল তুলত ও মৃতের পরিচয় বের করার চেষ্টা করত। হয়তো থানায়ও খবর দিত, কিন্তু তা তারা করেনি। অন্যদিকে ব্যাপারীরা গয়না দেখে লোভ সামলাতে পারেনি, কিন্তু তাদের হাতে সময় কম ছিল। তারা চটপট কাজ শেষ করেই হোক বা পানবাজারের লোকেদের গলায় আওয়াজ পেয়েই হোক, খুব অল্প সময়ের মধ্যে ওই জায়গা থেকে চলে যায়। ওরা মৃতদেহ সঙ্গে করে নিয়ে যেতে পারেনি, কারণ সেটা অত্যন্ত বিপজ্জনক হতো। তাহলে সেটা গেল কোথায়? আচ্ছা রায়মশাই, ওখানে কাছাকাছি কোনো পুকুর বা ডোবা বা বাড়িঘর আছে বা ওই সময় ছিল? না, পুকুর বা ডোবা ছিল না। কাছে পিঠে প্রাণবাজার ছাড়া কোনো বসতি ছিল না, বেশ ঘন জঙ্গল ছিল। তাহলে তো অন্যভাবে চিন্তা করতে হয়। আমি বলি কি, তোমার প্রশ্নের উত্তর সে কুকুরটাকে জিজ্ঞাসা করলে হয় না, যেটা রোজ মাঝরাতে চেঁচিয়ে আমাদের ঘুম ভাঙায়? আমার তো মনে হয় উত্তরটা সেই জানে আর আমাদেরকে জানাতে চায়। ঠিক বলেছ, একদম ঠিক। আজ রাতে এই সমস্যার সমাধান হয়ে যাবে। যথারীতি মাঝরাতে কুকুরটা চিৎকার শুরু করলো। পুরঞ্জয় আর পারমিতা যথাসাধ্য নিঃশব্দে সিঁড়ি দিয়ে নামতে গিয়েছিল, কিন্তু ততক্ষণে একতলার লোকেদের ঘুম ভেঙে গেছে। তারা দুজনের পায়ের শব্দ পেয়ে সবাই ঘর থেকে বেরিয়ে এলো। পুরঞ্জয় ঠোঁটের ওপর আঙুল রেখে কোনো আওয়াজ করতে বারণ করে দিল। চারজনের আওয়াজ করলো না বটে, কিন্তু ওদের পেছনে পেছনে গেল। তারা বুঝতে পেরেছিল কিছু একটা ঘটতে চলেছে। গবা তো লাফাতে লাফাতে চলল। সামনের চত্বর পেরিয়ে সকলে লোহার গেটের কাছে গেল। পুরঞ্জয় নিচু গলায় বলল, গবা, গেটটা খোলো তো, আস্তে আস্তে খুলবে। দেখো যেন কুকুরটা চমকে না যায় বা ভয় না পায়। ওই হতচ্ছাড়াটাকে মারবেন তো?
তাহলে আগে গোটা কয়েক লাঠি নিয়ে আসি কর্তামশাই। এমন মার মারবো যে ব্যাটার সারা জীবনের মতো ঘেউ ঘেউ করা বন্ধ হয়ে যাবে। গবা, তোমাকে কেউ বুদ্ধি খাটাতে বলেছে? উনি যা বলছেন তাই করো। গোবিন্দ বিষণ্ণ মুখে গেট খুলে দিল। সঙ্গে সঙ্গে একটা প্রকাণ্ড কালো কুকুর এক লাফে ভেতরে ঢুকে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে বাড়ির পেছনে চলে গেল। বাড়ির পেছনে একটা ঝোপঝাড় আর বুনো ঘাসে ঢাকা বেশ বড় বড় জমি। এক সময় বোধ হয় তরি তরকারির ক্ষেত ছিল, এখন আর সেসব কিছুই নেই। সবাই যখন বাড়ির পেছনে গেল, দেখা গেল যে জমিটার এক পাশে এক ফালি ঘাস জমির ওপর এক জায়গায় কুকুরটা ঘুরেই যাচ্ছে। পুরঞ্জয় বলল, তারক, এ বাড়িতে কোদাল, বেলচা বা শাবল জাতীয় কিছু আছে? আছে কর্তামশাই, এক্ষুনি নিয়ে আসছি। এক দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। একটু বাদেই একটা কোদাল আর একটা শাবল নিয়ে লাফাতে লাফাতে বেরিয়ে এলো। বলল, কর্তামশাই, যেতে হবে? হবে। শোনো, কুকুরটা যে জায়গায় দাঁড়িয়ে ঘুরছে সেখানে মাটির নিচে বোধহয় একটা মানুষের মৃতদেহ চাপা দেওয়া আছে। সেটা খুঁড়ে বের করা দরকার। আগে পুলিশকে খবর দিলে হতো না কর্তামশাই? তারাই সব কিছু করতো। অবশ্যই খবর দেব, তবে আগে আমাদের নিশ্চিত হতে হবে যে ওখানে আদৌ কিছু আছে কিনা, বা থাকলে সেটা কি। যদি মৃতদেহ হয় তাহলে জায়গাটা খুঁড়তে তোমাদের আপত্তি থাকতেই পারে। সেক্ষেত্রে আমি নিজেই খুঁড়ব। গবা বলল, আমি পুরোল কর্তামশাই। ঠিক আছে, তুমি পড়ো, আমি কোদাল দিয়ে মাটি সরাচ্ছি। আপনি সরুন কর্তামশাই, যা করবার আমরা করছি। তবে একটা কথা, যদি কোনো মরা বের হয় সেটা কিন্তু আমরা ছোঁবো না, বুঝতেই তো পারছেন। সে কথাটা জানাজানি হয়ে গেলে আমাদের জাত যাবে। বেশ, তাই হবে। কিন্তু আমরা ওখানে যাব কি করে? কাছাকাছি গেলে যদি কুকুরটা তেড়ে এসে কামড়ে দেয়? বোধ হয় দেবে না, বিপদ বুঝলে পালিয়ে আসবে। তাই হলো। চারজনই জমির ফালিটার কাছে এগোতেই কুকুরটা ঘোড়া বন্ধ করে মাথা নিচু করে পিছু হটে পাঁচিলের পাশে গিয়ে দাঁড়ালো। বেশিক্ষণ ঘুরতে হলো না, একটু পরেই চারজনের আর্তনাদ শোনা গেল। ওরে বাবা, দেখে যান কর্তামশাই। পুরঞ্জয় আর পারমিতা তাড়াতাড়ি এগিয়ে গেল। যে দৃশ্যটা দেখা গেল সেটা আনন্দজনক নয়। গর্তটার ভেতরে একটা নরকঙ্কালের হাত আড়াআড়ি পড়ে আছে। পুরঞ্জয় বলল, তারক, গর্তটা মাটি চাপা দিয়ে দাও। কাল সকালেই আমার মোটর সাইকেলটা নিয়ে থানায় চলে যাবে। বড়বাবু রাজেন্দ্র পালকে আমার নাম করে বলবে যে মজুমদার বাড়ির পেছনের বাগান করতে গিয়ে এইসব বেরিয়েছে। ওরা যেন তাড়াতাড়ি এসে পুরো কঙ্কালটা বের করে তার সৎকারের ব্যবস্থা করেন। সরস্বতীকে ওখানে মাটি চাপা দিয়েছিল কারা? আপনার বাড়ির কাজের লোকেরা। সে আবার কি? হ্যাঁ, যে রাখাল ছেলেটি জঙ্গলের ভেতরে আপনার স্ত্রীর দেহ প্রথম দেখতে পেয়ে দৌড়ে পান বাজারে চলে যায় লোকজনকে খবর দেওয়ার জন্য, তার পেছন পেছনই আসে হাবিবপুরের ব্যাপারীরা। তারা গয়নাগুলো খুলে নিয়ে মৃতদেহ একটা ছালায় ভরে পান বাজারে আসে। সেই সময় যদি কয়েকজন হাঁটুরে লোক ওই পথ থেকেও থাকে, তারা তাদের সন্দেহ করেনি, কারণ ওই রকম ছালা ভর্তি মাল নিয়ে তারা যাতায়াত করেই থাকে। এবং আমার বিশ্বাস সেই সময় ওই পথের সবচেয়ে কাছে ছিল মজুমদার বাড়ি। আজ হয়তো অনেক বাড়ি ফের হয়ে গেছে। তোমার ধারণা একেবারেই সঠিক। সেই লোকগুলো মজুমদার বাড়ির গেটের সামনে ছালাটা নামিয়ে দিয়ে অন্তর্ধান করে। একটু পরেই মজুমদার বাড়ির কাজের লোকেরা গেট খুলে ছালাটা দেখে কৌতূহলের বশবর্তী হয়ে সেটা ভেতরে নিয়ে আসে। কিন্তু ছালা খুলে গিন্নিমার দেহ দেখে স্বভাবতই তারা ভীষণ ভয় পেয়ে যায়। থানা পুলিশ হলে যে তাদের হাঁড়িঢাল হবে সেটা বুঝতে তাদের অসুবিধা হয়নি। কাজেই তাড়াতাড়ি বাড়ির কাজের মেয়েরা ওঠার আগেই সেটা পেছনের বাগানে মাটি চাপা দিয়ে দেয়। না, তোমার বুদ্ধি আছে হে।
জীবনে অনেক বড় হবে তুমি। আর এই বুদ্ধি খাটিয়ে তুমি আমাদের যে উপকার করলে তার কোনো তুলনাই নেই। আমরা আজকেই চলে যাচ্ছি, তোমাদের সঙ্গে আর দেখা হবে না। তবে বৌমার রান্নার স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি। আর একটা কথা, সরস্বতী বৌমাকে জিজ্ঞাসা করতে বলেছে যে তার ঠাকুমা বা দিদিমার নাম ক্ষণপ্রভা ছিল কিনা। শুনেছি আমার মার দিদিমার নাম ছিল ক্ষণপ্রভা মজুমদার। বিয়ের পর মুখুজ্জে হয়েছিলেন। ভীষণ তেজিয়ান মহিলা, তার ভয়ে সবাই কাঁপত। একবার এক পুলিশ কনস্টেবল আমার দিদিমার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। তখন তিনি ঘোড়ায় চড়ে খোলা তলোয়ার হাতে থানায় গিয়েছিলেন তাকে কাটতে। সাহেব ইন্সপেক্টর থানা থেকে বেরিয়ে এসে ক্ষমা চেয়ে তাকে শান্ত করেন। ক্ষণপ্রভা আমাদের মেয়ে, ছোটবেলা থেকেই ওরকম। তা কি করে হবে? তার মা তো শুনেছি পরিণত বয়সে সন্ন্যাসিনী হয়ে গিয়েছিলেন, তারপর হিমালয়ে চলে যান। আমার ছেলেমেয়েরা বাড়ি বিক্রি করে দেবার আগে এই এক কথাই প্রচার করে গিয়েছিল। সে যাকগে, আসল কথা হচ্ছে আমার নাতির নাতি আর আমাদের মুক্তিদাতা। কাজেই আমার এই বাড়ি আমি তোমাকে দিয়ে গেলুম। তোমার বর্তা যদি বেশি তেরামি করে তাহলে সে যে দামে এই বাড়িটা কিনেছে তার ডবল দামে তাকে দিয়ে দিও। এই ঘরের পাশে ঘরে একটা বেদি আছে যার ওপরে সরস্বতী ঠাকুরের সিংহাসন থাকতো। ওটা আসলে বেদি নয়, একটা সিন্ধুকের পাথরের খোল। বেদির ওপরে একটা পাথরের ঢাকনা আছে, ওটা সরালে ভেতরে সিন্ধুকটা পাবে। তার ভেতরে আমার বাবার সোনাদানা রয়েছে, সেসব তোমার। থ্যাংক ইউ দাদু। তবে সেই সোনাদানা যেখানে আছে সেখানেই থাক। তার প্রভাবে আপনাদের কি দশা হয়েছিল তা তো দেখতেই পেলাম। আপনি শুনছিলেন মজুমদার বাড়ির রহস্য। লেখক মনোজ সেন, গল্পের সূত্রধার, কথক এবং পারমিতার ভূমিকায় আমি অনন্যা, পুরঞ্জয় এবং তারকের চরিত্রে অঙ্কিত, পুরুষোত্তম এবং নগেনবাবুর ভূমিকায় সৌম্যদীপ, শ্রীপদ সান্যালের ভূমিকায় সংকেত, তানভীর চরিত্রে পল্লবী, গোবিন্দর চরিত্রে বিশ্বজিৎ। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন গল্পের ঘরের।